বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও যুক্ত আছেন মোহাম্মদ মিরাজ মিয়া, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি খুব ছোট করে তিনটা তথ্য একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময়ে অর্থাৎ 29 জুলাই থেকে 8 অগাস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা SB। সে কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে দলটির নেতাকর্মীরা। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন, এমন আশঙ্কায় সারা দেশে 11 দিন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এবং আরেকটি তথ্য তা হচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতা পাকিস্তানের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। তিনি বলেন, আমরা 71 সালেও দেখিনি মৃতদেহ পুড়িয়ে ফেলার দৃশ্য, কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানে সে কাজ করে দেখিয়েছে আওয়ামী শাসনামল। মঙ্গলবার ঢাকা আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এবং আইন উপদেষ্টা বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের বিচার কাজে এমন অকাট্য প্রমাণ রেখে যাব যাতে পরবর্তী সরকারগুলো বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করতে না পারে। এবং আরেকটি তথ্য একদম ছোট করে তা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বলে দিয়েছেন। আগামী 4 তারিখের পর 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয়। তিনি বলেন, সেই তারিখের মধ্যেই যেন বাংলাদেশে নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং বাংলাদেশ পরিচালনা করে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় যাব। আমি একটু মিরাজ মিয়া আপনার কাছে আসি। প্রথমে যেই বিষয়টি নিয়ে আমরা দেখলাম যে 11 দিনের জন্য আসলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এখন যেই বিষয়টি এখানে পুলিশের বিশেষ শাখা SB নৈরাজ্য সৃষ্টির চেষ্টার যে আশঙ্কা, সেখান থেকে 11 দিন বিশেষ সতর্কতা জারি করেছে। এদিকে আমরা যদি একটু দেখি যে পুলিশ মহাপরিদর্শক IGP বাহারুল আলম তিনি বলেছেন, জুলাই আগস্ট পুরোটা সময় সতর্কতার, তবে 11 দিনের আইন শৃঙ্খলা সতর্কতা সংক্রান্ত বিশেষ নির্দেশনার বিষয়ে তিনি জানেন না, কিছু জানা নেই। মঙ্গলবার তিনি গণমাধ্যমকে এই কথা বলেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? SB 11 দিনের সতর্কতা জারি করলো, IGP বলছেন যে তিনি আসলে এই স্পেসিফিক 11 দিনের বিষয়ে, এই নির্দেশনার বিষয়ে তার জানা নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দর্শক হিসেবে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সহ আলোচক হিসেবে আমার সাথে যিনি আছেন তাকেও শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে এই বিষয়টি নিয়ে কনসার্ন হয়েছে যে 11 দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, ওই জায়গাটি থেকে আসলে পুলিশের যে SB বিভাগ তারা দেখেছে যে অনলাইনে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তারা সাম্প্রতিক সময়ে তারা একত্রিত হচ্ছে এবং সেটি অনলাইনে বিভিন্ন গ্রুপের মাধ্যমে তারা একত্রিত হচ্ছে, দেশে তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে। ওই জায়গা থেকে এমন একটি রিপোর্ট তাদের কাছে এসেছে, আমিও পত্রিকা থেকে যতটুকু জেনেছি, যে তারা সারা বাংলাদেশ জুড়ে একটা নাশকতা করার প্ল্যান পরিকল্পনা করছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। ওই জায়গা থেকেই আসলে এই ধরনের সতর্কতা জারি করেছে। তো এই ক্ষেত্রে আসলে পুলিশের দুটি বিভাগ থেকে, একটি হচ্ছে SB থেকে, আরেকটি যেটি বললেন যে এক বিভাগ আরেক বিভাগের ইয়াটি জানে না, তো ওই জায়গা থেকে হয়তো সমন্বয়হীনতার ঘাটতি রয়েছে, যে ঘাটতির কারণেই কিন্তু আজকে গণঅভ্যুত্থানের 1 বছরের কাছাকাছি প্রায় চলে গেলেও আমরা দেখেছি যে আসলে আওয়ামী লীগের যারা খুনি ছিল, যারা হচ্ছে অপরাধী ছিল, যারা লুটপাটকারী ছিল, তাদের বিচারের যে অগ্রগতি সেই বিচার অগ্রগতিও হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা যে প্রতিষ্ঠান আছে, বিশেষ করে পুলিশ বলি, সেনাবাহিনী বলি, র্যাব বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিগত 15 বছর ধরে যে দলীয়করণ হয়েছে, এই দলীয়করণের মাধ্যমে যেটি হয়েছে, সবচেয়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র এটি আসলে দাঁড়ায়নি, যে কারণে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পাশাপাশি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়ে। তো ওই জায়গা থেকে রাষ্ট্রের প্রতিষ্ঠান যেহেতু ভেঙে পড়ে, পুলিশের মোরাল নষ্ট হয়ে যায়। ওই জায়গা থেকে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে, রাষ্ট্রের গোয়েন্দা তৎপরতার মধ্যে যে সমন্বয়, সেটি আসলে সেই ধরনের সমন্বয় আমরা দেখি নাই। তো যে কারণে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর এই দুর্বলতার সুযোগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগও তারা দেশি বিদেশি তারা নানাভাবে তারা চেষ্টা করছে, মানে দেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে নাশকতা করা যায়
তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে পুলিশের সব বিভাগের মধ্যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনী সকলের মধ্যে একটি সমন্বিত প্রচেষ্টা যখনই গড়ে উঠবে, তখনই আসলে এই রাষ্ট্রের যে স্বাভাবিক আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, যে স্থিতিশীলতা, স্টেবিলিটি, সেটি ফিরে আসবে বলে মনে করছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে একটু আসি। আমি একটু তথ্যটা তুলে ধরি, একটু বড় প্রসঙ্গটা তুলতে হবে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে এবং এই ব্যাপারে উপদেষ্টা আসিফ বলেছেন যে তার পরিবারকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এবং এদিকে উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গতকাল রাত 2:51 দেয়া পোস্টে এক জায়গায় লিখেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধেও লেগেছে। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? পরে এই পোস্ট দেওয়ার প্রায় 1.5 ঘন্টা পর ভোররাত 4:28 পোস্টের এই অংশে পরিবর্তন আনেন মাহফুজ আলম। সংশোধিত পোস্টে তিনি পরিবর্তন করে লিখেন যে আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। প্রথমে দেয়া পোস্টের এই অনুচ্ছেদের যে শেষ বাক্য, একটা সার্কেলের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কারো সহ্য হবে, সংশোধিত পোস্টে তিনি এই অংশটুকু রাখেননি। এখন এই যে প্রথম পোস্টে মাহফুজ আলম আসলে তদবির চেষ্টার কথা উল্লেখ করে দুর্নীতির প্রস্তাব পাওয়ার একটি ঘটনা তুলে ধরেন এবং এই বিষয়ে তিনি আসলে ফেসবুক পোস্টটি দেন এবং পরবর্তীতে ওই অংশটুকু সরিয়ে নেন। এখন বিষয় হচ্ছে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই যে তরুণ উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, এই ব্যাপারে আপনি কি বলবেন মিরাজ মিয়া? যেহেতু আসলে এটি দুইটি ইনসিডেন্টের কথা আপনি উল্লেখ করেছেন, আমি যদি প্রথমে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি রাষ্ট্রে এখন গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন, তার জায়গা থেকে যদি বলি, আসলে বাংলাদেশের গণমাধ্যম আমরা বিগত ফেসিবাদী আমলে 15 বছর আমরা যেটি দেখেছি, গণমাধ্যম একটি প্রতিষ্ঠান হিসেবে এটি আসলে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে এটির যে বস্তুনিষ্ঠ যে সংবাদ মাধ্যম, সেটি হিসেবে আসলে প্রতিষ্ঠান হিসেবে ওইভাবে দাঁড়ায়নি। যে কারণে আমরা দেখেছি সরকার যেভাবে ডিরেকশন দিয়েছে গণমাধ্যমগুলো সেভাবেই চলেছে। অনেক ক্ষেত্রে গণমাধ্যমগুলো তাদের পেশাদারিত্বের জায়গা থেকে বের হয় তাদের বিভিন্ন স্বার্থ কেন্দ্রিক, বিভিন্ন গোষ্ঠী কেন্দ্রিক, তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট, সেভাবে আমরা দেখেছি যে এটার বিভিন্ন নিরপেক্ষতা তারা বজায় রাখতে পারে। তো আমরা আশা করেছিলাম যে 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন নিরপেক্ষ একটি গণমাধ্যম পাবো, কিন্তু ওই জায়গা থেকে আমরা যেটি বলছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার নামে যে অভিযোগটি এসেছে। জি বলুন, শুনতে পাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার নামে যে অভিযোগটি এসেছে, এটি আমিও আসলে পত্রিকায় আজকে দেখেছি, বাংলা ভিশনের টেলিভিশনের নামে। সেখানে বাংলা ভিশনের নামে অভিযোগ আছে যে আসলে এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া, টেলিভিশন চ্যানেল, সেখানে আসলে রাজনৈতিক হস্তক্ষেপ ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন গণমাধ্যম দখল করার বা সেখানে একটা কর্তৃত্ব স্থাপন করার একটা অভিযোগ আমরা দেখেছি। তো ওই জায়গা থেকে আমরা মনে করছি যে গণমাধ্যমগুলো কিন্তু এখনো আসলে নিরপেক্ষতার জায়গায় নেই, তাদের যে পেশাদারিত্ব ওই জায়গায় নেই। এই জায়গা থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে বাংলা ভিশনের মাধ্যমে, আমি চাই যেহেতু এটি একটি অভিযোগ উঠেছে, তাহলে রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান দায়িত্বরত আছেন তারা যেন এই অভিযোগটির এটি সত্যতা যাচাই বাছাই করে, যে ওখানকার কুমিল্লার স্থানীয় যে 3টি খুনের কথা বলা হয়েছে, এটি আসলে সুষ্ঠু একটি তদন্ত হওয়া প্রয়োজন। সেই খুনের সাথে যারাই জড়িত হোক না কেন, সে অপরাধী, সে রাষ্ট্রের যত বড়ই দায়িত্ব থাকুক না কেন, একজন অপরাধীকে সেখানে অপরাধী হিসেবে ট্রিট করতে হবে। তো আমরা চাই যে সেখানে একটি বস্তুনিষ্ঠ, সেখানে একটি নিরপেক্ষ তদন্ত হোক, তার পরিপ্রেক্ষিতে সেখানে যেই অপরাধী হবে তার জন্য বিচার হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা গণমাধ্যমের যে উপর যে হস্তক্ষেপ, সেটিও আসলে আমরা প্রত্যাশা করি না। আমরা চাই যে একটি বস্তুনিষ্ঠ গণমাধ্যম হবে এবং গণমাধ্যমগুলো তাদের প্রফেশনালিজমের জায়গা থেকে তারা ওই জায়গাটি তারা ধরে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে মাহফুজ আলমের ব্যাপার উপদেষ্টা যেটি উঠেছে, সেই জায়গা থেকে আমিও দেখেছি সেটি গতকালকে সোশ্যাল মিডিয়াতে বনিয়াম আমিন নামে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি বিভিন্ন দেশে দেশে ভিডিও বানিয়ে থাকেন ঘুরে ঘুরে। তো ওই জায়গা থেকে তার নিজস্ব একটি পেজ কিংবা তার প্রোফাইলে তিনি একটি তথ্য দিয়েছেন মাহফুজ আলমের ব্যাপারে, যে মাহফুজ আলমের যে বড় ভাই আছে, যিনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতেন এক সময়, আর 2 বছর আগে, সেখানে মিডল ইস্টের একটা কান্ট্রি থেকে মাহফুজ আলমের বড় ভাইয়ের যে অ্যাকাউন্ট রয়েছে অস্ট্রেলিয়াতে, কমনওয়েলথ ব্যাংক, সেখানে 6 কোটি টাকার লেনদেন হয়েছে, এরকম একটি অভিযোগ বনিয়ামন নামে এক ব্যক্তি তুলে ধরেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে আমরা দেখেছি যার বিরুদ্ধে অভিযোগটি ছিল মাহফুজ আলমের বড় ভাই, যার নাম হচ্ছে মাহবুব আলম। তিনি তার এক ফেসবুক পোস্টে তিনিও তার পুরো যে ব্যাংক ডিটেলস, গত 2 বছরের যে লেনদেন, সেটির একটি তিনি ডিটেলস তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
তো ওই জায়গা থেকে আসলে এক পক্ষ দাবি করছে যে মাহফুজ আলমের বড় ভাই তিনি 6 কোটি টাকা লেনদেন করেছেন, অপরদিকে মাহফুজ আলমের বড় ভাই তিনিও তার ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছেন। তো এই জায়গা থেকে আসলে এটি একটি অভিযোগ, কোনো কনক্রিট কোনো তথ্য প্রমাণ নেই। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে আসলে রাষ্ট্রে আমরা দেখেছি যে বিগত 15 বছর ধরেই রাষ্ট্রে অগাধ টাকা পয়সা বিদেশে লুটপাট হয়েছে, সেগুলো পাচার হয়েছে। মিরাজ মিয়া, এখন আমি এই এই জায়গায় ইন্টারিমের আমলও যদি জি আপনি যেগুলো বলছেন, আমি এই জায়গায় একটা প্রশ্ন একটু রাখতে চাই। মাহফুজ আলম যে পোস্টটি দিয়েছিলেন ফেসবুক, তিনি এখানে লিখেছিলেন, পরে যে অংশটি সরিয়েছেন, যে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? এই কথাটি তিনি আসলে কেন বললেন যে একটি সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, এই সার্কেলটা আসলে কারা? তো ওই জায়গাটি থেকে তিনি যেহেতু রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, তো ওই জায়গা থেকে দেখেন তার বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হয়েছে যে 6 কোটি টাকার লেনদেন, অপরদিকে কিন্তু তার বড় ভাই কিন্তু সেটি তথ্য প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন এই ধরনের কোনো লেনদেন হয় নাই। ওই পরিপ্রেক্ষিতে তিনি তার ফেসবুক যে পোস্টটি সেটি দিয়েছেন যে একটি গ্রুপ বা সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত বা জড়িত। তো আমার কাছে যেটি মনে হয়েছে, তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে, প্রতিনিধি হিসেবে সরকারে আছেন, তিনি যদি জেনেই থাকেন যে আসলে রাষ্ট্রের কোন সার্কেল দুর্নীতির সাথে জড়িত, তাহলে সেটির তদন্ত যেন হয়, সেটির যেন বিচার হয়, আমরা সেই দাবি জানাই। দ্বিতীয়ত হচ্ছে আহ রাষ্ট্রের জায়গা থেকে একটা প্রতিষ্ঠান হিসেবে এই রাষ্ট্রের নতুন রাষ্ট্র ব্যবস্থা আমরা কেউই চাই না যে আসলে রাষ্ট্রে এই ধরনের দুর্নীতির ছাত্রদের দ্বারা বিভিন্ন ফাঁদে পড়া কিংবা হচ্ছে আর্থিক লোভে পড়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাওয়া, চাঁদাবাজি করা, এই ধরনের কিন্তু আমরা আসলে গণ অভ্যুত্থানের পরে আসলে প্রত্যাশা করিনি। তো ওই জায়গা থেকে আমরা মনে করছি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রের, এই প্রতিষ্ঠানগুলো যদি আসলে প্রতিষ্ঠান হিসেবে না দাঁড়ায়, তাহলে এই ধরনের প্রক্রিয়া কিন্তু আসলে চলতেই থাকে। ওই জায়গা থেকে আমি মনে করছি যে আসলে মাহফুজ উপদেষ্টা হিসেবে তিনি যে দায়িত্বে আছেন, সেই জায়গা থেকে তিনি যদি অবহিত থাকেন যে কারা দুর্নীতির সাথে জড়িত, কোন সার্কেলটি জড়িত, তাহলে সেই বিষয়ে তিনি তথ্য দিয়ে এই দায়িত্বে যারা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে, তারা যেন এগুলো আসলে খতিয়ে দেখে, এগুলো যেন বের করে যারাই জড়িত থাকুক না কেন, সে যে দলের সাথেই সম্পৃক্ত থাকুক না কেন, তার দলীয় পরিচয় যেন সেখানে মুখ্য না হয়ে ওঠে। সে যদি অপরাধী হয়, সে যদি চাঁদাবাজি হয়, তার জন্য বিচারটি সুষ্ঠু প্রক্রিয়া যেন। মিরাজ মিয়া, ধন্যবাদ আপনাকে। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে আসি। এগুলো নিয়ে তো আলোচনা করছে, এগুলো নিয়ে আলোচনা হবেই, কিন্তু এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেটি হচ্ছে আমেরিকার সাথে শুল্ক নিয়ে যে আলোচনা বাংলাদেশের চলছে। এইখানে আমরা যেটি দেখলাম যে এবার আলোচনায় বসার আগেই বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কেনার একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই উদ্যোগ শুল্ক কমাতে নেগোসিয়েশনের টেবিলে বাংলাদেশকে কতটা সহায়তা করবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দেখুন, বিষয়টা এখন বর্তমান অর্থনীতি যেভাবে চলছে তার প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশের যে বাণিজ্য যুক্তরাষ্ট্রের সাথে হয় সেটা দেখেছেন যে প্রায় আমরা যে আরএনজি এক্সপোর্ট করি তার একটা দেশেই 19%, 20%, তার মানে 1/5, সেই দিক থেকে গুরুত্বপূর্ণ। আবার যে সারপ্লাসটা বাংলাদেশ অর্জন করে সেটা যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের প্রায় অ্যারাউন্ড $6 to 7 বিলিয়ন। সো এই দিক থেকে বাংলাদেশ এখন কিভাবে জিনিসটাকে সামাল দিবে। এখন বিষয়টা হচ্ছে যে গত 3 মাস যে সময় দেওয়া হয়েছিল তার মধ্যে যতটুকু করার কথা ছিল সেই জায়গায় কিন্তু আমরা এই সরকারের, অন্তর্বর্তী সরকারের একটা ব্যর্থতা পাই, স্পষ্টভাবেই বলতে গেলে। ব্যর্থতা এই জন্যই যে আমরা যাদের সাথে প্রতিযোগিতা করি সেই সমস্ত প্রতিযোগী রাষ্ট্রের সাথে যখন আমার সেই সামর্থ্যটা, মানে বার্গেনিং করার সেই ক্যাপাসিটিটা আমি রাষ্ট্রের সফলতার জন্য বয়ে আনতে না পারি, তখনই কিন্তু সেটাকে সাধারণ জনগণ হিসাবে আমরা সেটাকে ব্যর্থতাই বলবো। এখন সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের প্রক্রিয়া অবলম্বন করছে সেটা যে কতটুকু সফল হবে সেই বিষয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ আমরা জানি যে ধরেন নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট এনডিএ করেছে, সেই বিষয়টা কথা হচ্ছে যে প্রথমত এটাকে একটা রাজনৈতিক সরকারের করা উচিত ছিল না তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকারের করা উচিত ছিল, সেটা আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন থেকে যায়। কারণ রাষ্ট্র যখন দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বন্ধ রাখে, তার মানে হচ্ছে সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হচ্ছে এই প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভিশন থাকে, সেই ভিশনটা তো আসলে রাষ্ট্রের জন্যই থাকে। অতএব সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করে
করেছে, রাজনৈতিক সরকারের উপর ছেড়ে দিয়েছে। একইভাবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ চুক্তিটা, সেটা কেন রাজনৈতিক সরকারের উপর রাষ্ট্র অন্তর্বর্তী সরকার ছাড়লেন না, সেটার মধ্যে কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন রেখে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই $6 বিলিয়ন বা 6 বিলিয়ন ঘাটতি যুক্তরাষ্ট্রের সাথে, সেটা কিন্তু খুব বেশি ঘাটতি না। কারণ আপনি যদি আমার প্রতিযোগী রাষ্ট্র ভিয়েতনামের কথা তুলনা করেন, তাহলে 123 বিলিয়ন 118 বিলিয়ন তাদের সারপ্লাস থাকে। অতএব যুক্তরাষ্ট্রের ঘাটতি 123 বিলিয়ন, আমার 6 বিলিয়ন। তারা যদি 20% নামিয়ে আনতে পারে, আমরা কেন 35% আনতে পারছি না? তার মানে হচ্ছে এটা যে শুধুমাত্র আপনি বলবেন যে বাণিজ্য ঘাটতির যে ফর্মুলা যুক্তরাষ্ট্র দেখিয়েছে তার প্রেক্ষাপট, আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে সেটা ভিন্ন প্রেক্ষাপট। কারণ হচ্ছে বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক আপনি যদি দেখেন, অতএব গভীরতা, বাণিজ্যের গভীরতা মানে হচ্ছে আমরা যে পরিমাণ ইম্পোর্ট করি, সেই ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক, সেটার সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের নয়। অতএব এবং যে আমি বলবো যে ডকুমেন্টস যুক্তরাষ্ট্র তৈরি করেছে তাও যদি পর্যবেক্ষণ করেন, সেটা হচ্ছে বলা হয় যে চীনকে লক্ষ্য করেই এই সমস্ত করা হয়েছে। অতএব সেই চীনের সাথে যখন আপনি বাণিজ্য কমাতে চাইবেন, কিংবা ধরেন বোয়িং কিনছেন, আবার বলছেন গম কিনবেন, এবং আমরা যে তেলের কথা বলছি, সেটাও কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আমদানি করার কথা ভাবছি। প্রশ্ন হচ্ছে সেই সমস্ত জায়গাগুলা কিন্তু বাণিজ্য, আমরা বলি বাণিজ্য ডাইভার্ট হবে, ট্রেড ডাইভার্সন হবে। একটা ডাইভার্সনের কনসিকুয়েন্স আছে, অর্থাৎ যে রাষ্ট্র থেকে আপনি আগে শাহাদাত হোসেন, এখন যখন সেই জায়গা থেকে সরাবেন, আমাকে একটি বিরতি নিতে হবে। শাহাদাত হোসেন, বিরতি থেকে ফিরে আমি আপনার কাছে আসবো এবং এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনবো। আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর শাহাদাত হোসেন সিদ্দিকী, আমি একটু আপনার কাছে আবারও আসি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমি একটু আপনাকে আসলে যে বিষয়টি বলছি, এই যে বোয়িং কেনার যে বিষয়টি, এটা কি আসলে বোয়িং কিনলে কি আসলে আমেরিকার মন পাওয়া যাবে, ট্রাম্পের মন জয় করা যাবে, অথবা ট্রাম্প প্রশাসনের মন জয় করা যাবে? আদৌ কতটা লাভ হবে, কি লাভ হবে? নাকি এখানে আরও একটি বিষয় যেটি রয়েছে, এটি তো একটা বিষয় যে নেগোসিয়েশনের জন্য এটা করলাম, কিন্তু বাণিজ্য সফলতার জন্য এখানে আসলে কতটুকু ভূমিকা রাখবে, নাকি এটি আলটিমেটলি একটা পর্যায়ে যে বাংলাদেশের জন্য একটা বোঝা হয়ে যাবে? জি জি, দেখুন, এটা দুটো বিষয় দিয়ে বিবেচনা করা হয়। একটা হচ্ছে বোয়িং এর পিছনে যে ব্যয় করা হবে, এই বোয়িং বাংলাদেশকে সেই প্রফিট দিতে পারবে কিনা। আলটিমেটলি সেটা যদি লজিক কনসার্নই হয়, সেটা কিন্তু রাষ্ট্রের বোঝা হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে বোয়িং কেনার যে পেমেন্ট, সেটা আসলে কত সালে সাপ্লাই দিবে, কোন বছরের ঘাটতি পূরণ করবে, সেটাও কিন্তু স্পষ্ট নয়। অতএব বাংলাদেশের যে রোড ম্যাপ, অর্থাৎ কি দিতে চাচ্ছে, কতটুকু ঘাটতি পূরণ করতে চাচ্ছে, কোন বছরের জন্য যে বাণিজ্যগুলা শিফট করা হচ্ছে, সেগুলা কি স্থায়ীভাবে শিফট করা হচ্ছে কিনা। কারণ আপনারা এনডিএ তে আসলে কি রয়েছে সেটাও যেহেতু অনেক কিছুই জানা যাচ্ছে না, তার মানে এটার সাথে লিঙ্ক করাটাও কিন্তু ভেরি ডিফিকাল্ট। অতএব 6 বিলিয়ন প্রতি বছরেই যদি 6 বিলিয়ন হয়, ইভেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি যদি দেখেন, সেটার প্রবৃদ্ধি কিন্তু খুবই সন্তোষজনক, যে কারণে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বাজারটা বাংলাদেশের আরএনজির জন্য অনেক বড় হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যখন বাড়তে থাকবে, তখন সেই ঘাটতির পরিমাণটা কমানোর জন্য প্রতি বছরের যে টার্গেট, সেটা আসলে কি দিয়ে হবে? বোয়িং ওয়ান অফ পেমেন্ট করলেন, কিন্তু সেটা তো আর প্রতি বছর কিনতে পারবেন না। অতএব সেটার জন্য সাবস্টিটিউট হিসাবে, পরিবর্তক হিসাবে আপনি আসলে বাকি পরবর্তীতে কি কিনবেন, সেইগুলার কিন্তু গভীর বিশ্লেষণ দরকার, যে আসলে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সমঝোতা কোথায় হচ্ছে। আরেকটা সহজ পরিসংখ্যান, আমরা আসলে যতটুকু ভাবছি সেই জায়গাটা ধরেন বিজেএম এর এস্টিমেশন যে 20%, কারণ 35% শুল্ক বসালেই যে পুরো বাণিজ্য আমার বন্ধ হয়ে যাবে, বিষয়টা তেমন না। তাদের যদি হিসাব মতেই বলেন, তাহলে সেটা হচ্ছে 20%। যে 20% যদি হয়, সেটা 1.75 বিলিয়নের। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ স্বপ্ন দেখছে 48 বিলিয়ন রপ্তানি করার। এখন 48-এর মধ্যে 1.75, সেটা তো নতুন বাজারগুলা যা আছে এক্সিস্টিং মার্কেটে, এবং তার যদি এক্সপানশন করেন, তাহলে 1.7 বিলিয়ন
বাংলাদেশের বাণিজ্যিক কূটনীতি নতুন রাষ্ট্রগুলোর সাথে যে সম্পর্ক যদি স্থাপন করা যায়, তাহলে 1.75 বিলিয়নের জন্য কিন্তু আমাদের এই ফাইটটা হচ্ছে। অতএব সেই জায়গাগুলোকে এক একটা বিশ্লেষণ এক এক ভাবে যায়, মনে হচ্ছে যেন আমার 8 বিলিয়ন ডিস্ট্রাকশনে পড়ে যাবে, অতএব আমার 1/5 অফ দ্য আরএনজি এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে। বিষয়টা কিন্তু পুরোপুরি সেরকম না। আমি যে জায়গাটাই বলছি যে সঠিক হিসাবে 1.75। এখন বাংলাদেশ সরকার এখন কিন্তু ইডিএফ ফান্ডে যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটির জন্য আবার চিন্তা করছে। এখন আমার যে জায়গাটা প্রশ্ন সেটা হচ্ছে, দেখেন যে গম আমরা ইম্পোর্ট করি, প্রতি কেজি গমে 20 থেকে 25 টাকা বাড়বে। অতএব প্রতি কেজি গম 20 থেকে 25 টাকা বেশি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আনাটা কতটুকু যৌক্তিক, সেটা একটা বড় প্রশ্ন। একই সাথে যে প্রতি কেজিতে যদি 25 টাকা বাড়ে, দ্রব্যমূল্য তো অনেক বেড়ে যাবে। অতএব আমাদের যে ইম্পোর্ট, সেই ইম্পোর্টের কারণে আমাদের যে স্বস্তিটা এবং ফরেন কারেন্সিতে যে এক্সচেঞ্জ মার্কেটে যে স্থিতিশীলতাটা আনার যে লক্ষ্যটা ছিল, সেটা এক ধরনের ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে কিন্তু এই নতুন বাণিজ্য ব্যবস্থাপনা। এখন প্রশ্ন হচ্ছে, সরকার হয়তো ভাবছে যে এই গম আমরা হয়তো সাবসিডাইজ করব, কারণ অতিরিক্ত খরচ দিয়ে যদি এত বেশি দাম দিয়ে তো বাজারে ছাড়া যাবে না, অতএব সাবসিডাইজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার ঋণের বোঝা বিগত 15 বছর কেন 16-17 বছর হিসাব করব না, আমি বলবো বাংলাদেশে 2018 সালের পরে বাংলাদেশের বিদেশি ঋণের চিত্র, দেশি ঋণের চিত্রটা যদি দেখেন, আমরা বলি এক্সপোনেনশিয়াল গ্রোথ। তার মানে হচ্ছে বাংলাদেশে একটা শিশু আজকে জন্মগ্রহণ করলে 1 লাখ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। এখন সেই জায়গায় আপনি আরো সাবসিডাইজ করবেন, আবার আইএমএফ এর প্রেসার হচ্ছে সাবসিডি উইথড্র করা। অতএব দেখেন, দুই দিক থেকে আপনি কন্ট্রাডিকশনে যাচ্ছেন। এক, প্রেসক্রিপশন, আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ব্যাংকিং ব্যবস্থাপনা সাজাচ্ছেন, এখন বলতেছেন ব্যাংক লুট হয়ে গেছে, এই ব্যাংকগুলোকে বাঁচাতে আরো $37 বিলিয়ন আইএমএফ থেকে, আইএমএফ হয়তো সাজেস্ট করছে নেওয়া দরকার 37 বিলিয়ন। তার মানে কি, লুট হয়ে যাওয়া টাকা পুনরুদ্ধার কিংবা তাদের শাস্তির ব্যবস্থা না করে এই 37 বিলিয়ন এনে ব্যাংকগুলাকে আবার দিয়ে দিবেন। ব্যবস্থাটা আসলে কোন দিকে যাচ্ছে? আমাদের জনগণের প্রত্যাশা কি ছিল? যারা লুট করেছে তাদেরকে ধরতে হবে, পানিশমেন্ট দিতে হবে, ভবিষ্যতে যেন এই ধরনের ব্যাংকে একটা লুটের জায়গা হিসাবে চিন্তা করতে না পারে। কিন্তু বিগত 1 বছরে আপনি কাউকে দেখতে পাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক, যে মিরাজ যে কথাটা বলল যে আমাদের সবচেয়ে বড় সমস্যা প্রাতিষ্ঠানিক গভর্নেন্স, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। অতএব সেই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এমন কোনো বার্তা পাই নাই, এমন কোনো মেসেজ পাই নাই, কিংবা এমন কোনো ধরনের অ্যাকশনস দেখতে পাই নাই। তাহলে বিষয়টা আসলে কোথায়? জি, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখি এবং আপনি একটু সংক্ষেপে যদি আমাকে বলেন যে আমরা যদি দেখি যে পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থ বছরের মুনাফার তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং এতে প্রশ্ন উঠছে যে এই প্রতিষ্ঠানগুলো কি বাংলাদেশে তাদের যে পুনর্বিনিয়োগ এই ব্যাপারে তারা আগ্রহ হারাচ্ছে কিনা, এবং পুঁজিবাজার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন অথবা মনে করছেন যে এটি সরাসরি একটি বিনিয়োগ প্রত্যাহারের কৌশল, যা বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি কিভাবে দেখেন বিষয়টি, যদি একটু বলতেন 2 মিনিটে। এটা খুব সংক্ষেপে যদি বলি, বাংলাদেশের বিনিয়োগকারীদের অবস্থা দেখেন। বাংলাদেশের এখন বর্তমানে বিনিয়োগের যে অবস্থা বিগত 18 থেকে 20 বছরের পিছনে চলে যায়। তার মানে হচ্ছে বাংলাদেশের বিনিয়োগকারীরাই যদি বিনিয়োগ না করে, আপনি কিভাবে একটা রেশনাল হিউম্যান বিং হিসাবে চিন্তা করবেন বিদেশি বিনিয়োগকারীরা আপনার এখানে বিনিয়োগ করবে? অর্থাৎ বিনিয়োগের জন্য যে পরিবেশ, সেটা আর্থিক পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ দুটো যখন প্রতিকূলে যায়, তখন সেই রাষ্ট্র থেকে বিনিয়োগ পালায়। অর্থাৎ যে দেশে মূল্যস্ফীতি আপনার প্রফিটকে খেয়ে ফেলে, যে দেশের মুদ্রার অবমূল্যায়ন 40 থেকে 45% আপনার প্রফিটকে খেয়ে ফেলবে, সেই দেশ থেকে ভয়ে বিদেশি বিনিয়োগকারীরা পালাতে ব্যর্থ। লট অফ প্রেসিডেন্সেস পৃথিবীর হিস্ট্রি, ইকোনমিক হিস্ট্রি যদি দেখেন। অতএব সেই জায়গা থেকে বাংলাদেশে এখনো আমাদের মুদ্রার বাজারে, বৈদেশিক মুদ্রার বাজারে যে স্থিতিশীলতাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু স্টিল এখনো শঙ্কা রয়েছে। সেই শঙ্কা রয়েছে এই জন্যই যে আমদানিকে
আপনি যে বিধিনিষেধ দিয়ে রাখছেন সেই বিধিনিষেধ যখন প্রত্যাহার করবেন, সেই আমদানি যদি 90 বিলিয়ন 89 বিলিয়নে পৌঁছেছিল, এখন 64, অতএব সেই আরো 35 বিলিয়ন যদি হয়, তাহলে আপনি সেই ধাক্কা, বাংলাদেশের অর্থনীতি সেই ধাক্কা সামলাতে পারবে কিনা। সেজন্যই ওরা রেশনাল, ইনভেস্টরস আর অলওয়েজ রেশনাল, অতএব তাদের রেশনাল ডিসিশন হচ্ছে বাংলাদেশের বিনিয়োগের যে পরিবেশ তার প্রতি আস্থাহীনতা কাজ করছে, যে কারণে তারা ডিভিডেন্ড বেশি মাত্রায় ঘোষণা করে টাকা তারা দেশে নিয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে শাহাদত হোসেন সিদ্দিকী। সময় পেলে নিশ্চয়ই আমি আপনার কাছে আসবো। আমি একটু মোহাম্মদ মিরাজ মিয়া আপনার কাছে আসি। আচ্ছা, নীলা ইসরাফিল কি নাগরিক পার্টিতে ছিলেন কিনা? তিনি কি নাগরিক পার্টির কেউ ছিলেন? তিনি বলছেন যে জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে এরই মধ্যে সরিয়ে নিয়েছেন। আবার আমরা যদি দেখি যে আপনাদের নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেছেন যে নীলা ইসরাফিল এনসিপির কেউ নয়, তবে তিনি নাগরিক কমিটিতে ছিল। আবার আক্তার হোসেনের এই মন্তব্যের জেরে নীলা ইসরাফিল এনসিপির কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং জানতে চেয়েছেন আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন, একটু বলবেন মিরাজ মিয়া? এই জায়গাটি আমি স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যেটি এনসিপি হিসেবে বর্তমানে আমরা আছি, এই এনসিপি প্রতিষ্ঠার আগে কিন্তু জাতীয় নাগরিক কমিটি নামে আরেকটি প্ল্যাটফর্ম ছিল। নীলা ইসরাফিল সেই জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্মে আমাদের ঢাকা জোনের যেই সাংগঠনিক যে কমিটি ছিল সেখানে তিনি ছিলেন। পরবর্তীতে আসলে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে যখন জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে, সেই পার্টিতে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো জাতীয় নাগরিক কমিটির সবাই কিন্তু আসেন। সেখানে আসলে যারা এই পার্টিতে যারা এসেছে সেখানে কিন্তু আসলে নীলা ইসরাফিলকে কিন্তু তখন পার্টিতে নেওয়া হয়নি, কারণ তার বিরুদ্ধে তখন কিছু অভিযোগ ছিল হয়তোবা, যারা আক্তার হোসেন পরিষ্কার করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আসলে নাগরিক পার্টিতে নেওয়া হয়। কিন্তু আসলে দুঃখজনক ভাবে যেটি আসলে নীলা ইসরাফিল যেটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তিনি যেটি করে গিয়েছেন, গত আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে তিনি একটি অভিযোগ দাখিল করেছেন এবং দলের কাছেও সেই অভিযোগপত্র তিনি জমা দিয়েছেন। সেই জায়গা থেকে আসলে তিনি বারবার তার পরিচয়টি তিনি এভাবে প্রকাশ করছেন যে তিনি আসলে জাতীয় নাগরিক যে পার্টি এনসিপির সদস্য, অথচ আসলে জাতীয় নাগরিক পার্টির আপনি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বলেন, বিভিন্ন জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, মহানগর ওয়ার্ড ভিত্তিক আমাদের যে কমিটি রয়েছে, সেই কমিটির কোথায় কিন্তু নীলা ইসরাফিল আসলে। তো ওই জায়গা থেকে আসলে তিনি আসলে কোন দৃষ্টিকোণ থেকে বা সে স্বার্থে আসলে তিনি নিজেকে জাতীয় নাগরিক পার্টি হিসেবে পরিচয় দিচ্ছেন, সেটি আমার কাছেও বোধগম্য নয়, সেটি আসলে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে অভিযোগটি জানিয়েছেন আমাদের পার্টির একজন নেতার বিরুদ্ধে, সেই অভিযোগটি আসলে তদন্তাধীন আমাদের পার্টিতে আছে। আমার যদি আমাদের যে শৃঙ্খলা কমিটি আছে, আমাদের পার্টির যে সদস্যের বিরুদ্ধে তিনি অভিযোগটি দায়ের করেছেন, সেটি আসলে এখনো প্রক্রিয়াধীন চলমান আছে। পার্টি যদি আসলে ওই অভিযোগটি যদি সত্যতা প্রমাণ হয়, তাহলে পার্টি সেই ব্যবস্থাই আসলে নিবে। তবে নীলা ইসরাফিল তার যে অভিযোগগুলো সেগুলো প্রত্যেকটি ভিত্তিহীন। তিনি নাগরিক পার্টিতে না থেকেও তিনি আসলে নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন। একজন পার্টিতে যিনি নাই, সে কিভাবে পার্টি থেকে পদত্যাগ করে? তো ওই জায়গা থেকে আসলে তিনিও জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটিকে হ্যায় করার চেষ্টা করছেন বলে এরকম একটি প্রচেষ্টা আমরা মনে করছি। জি, আমি আরেকজনের কথা একটু আসি। আপনাদেরই সহযোদ্ধা ছিলেন, নাগরিক পার্টিতে নেই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র এবং সমন্বয়ক উমামা ফাতেমা, তিনি বেশ বড় একটি স্ট্যাটাস দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং আমি মূল কথাটি আনছি, তিনি যেই কথাগুলো বলেছেন তার মধ্যে তিনি একটি বড় প্রশ্ন রেখেছেন। তিনি সেখানে বলেছেন যে জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? জুলাই কি আসলে মানি মেকিং মেশিন হয়ে গেছে কারো কারো জন্য, মিরাজ মিয়া? এটি একটু আসলে বিশদ ব্যাখ্যার প্রয়োজন রাখে। সেটি আমি যেটি এর আগে শাহাদাত স্যার বলেছেন যে আমাদের এখানে আসলে রাষ্ট্র, সরকার, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, এই তারপরে হচ্ছে রাজনৈতিক দল, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা, মানে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র এন্টিটি। তো ওই জায়গা থেকে আমরা দেখেছি যে বিগত 15 বছরে যে শেখ হাসিনা 5 আগস্ট পতনের পরে আমরা দেখেছি যে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ব্রেকডাউন হয়েছে। পুলিশ ফাংশন করছে না, নির্বাচন কমিশন ফাংশন করছে না, রাষ্ট্রের যে মন্ত্রণালয়গুলো রয়েছে, অধিদপ্তরগুলো রয়েছে, কোনো কিছুই একটা ইনস্টিটিউশনও ফাংশন করে না। কেন? একটা সরকার, রাষ্ট্রের যদি আপনি বেসিক একটা রাষ্ট্রের ধারণা দেখেন, সেখানে আসলে একটা রাষ্ট্রের 5 বছর পর পর বা নির্দিষ্ট টেনিউরের পর পর সরকার আসবে যাবে, কিন্তু রাষ্ট্রের যে প্রতিষ্ঠান সেটি কিন্তু আসলে ফাংশন থাকবে।
কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা পতনের সাথে সাথে পুরা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে ডিসফাংশন হয়ে গেছে। এটি কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে সরকারি মিরাজ মিয়া, সেটি তো এক বিষয় আপনি যেটি বলছেন। 5 আগস্টের পরে যেই, আমি একটু যদি ব্যাখ্যা করার জন্য একটু সময় দেন, 5 আগস্টের পরে যখন সরকার পতনের পরে আসলে রাষ্ট্র কিন্তু আসলে ফাংশনাল ছিল না, আমাদের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই ফাংশনাল ছিল না। তখন যারাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেখানে দেখা গিয়েছে সমন্বয়ক নাম পরিচয় ধারণ করে কিংবা অন্য কোনো পরিচয় ধারণ করে বিভিন্ন অনেকেই চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, কেউ বিভিন্ন প্রতিষ্ঠান দখলদারিতে লিপ্ত হয়েছে। ওই জায়গা থেকে আমরা দেখেছি যে মানে বিভিন্ন জায়গায় রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো যখন ব্রেকডাউন করে তখন আসলে ব্যক্তি হিসেবে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। তো ওই জায়গা থেকে আমরা দেখেছি যে অনেক ছাত্র কিংবা অনেক সমন্বয় তারাও বিভিন্ন চাঁদাবাজিতে জড়িত হয়েছেন, তারাও বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিতে জড়িত হয়েছেন। তো এই জায়গা থেকে আমরা যেটি মনে করছি যে রাষ্ট্রের যেটি আপনাকে করতে হবে আসলে দলমত নির্বিশেষে, কেউ যদি চাঁদাবাজিতে লিপ্ত হয়, কেউ যদি এই জুলাইকে কেন্দ্র করে কেউ যদি অন্যায়ভাবে এটিকে মানি মেকিং মেশিন হিসেবে রূপান্তরিত করে, তাহলে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেটি বলছি যে এখানে রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলো যখন আলাদাভাবে ফাংশন করবে তখন আসলে একজন ব্যক্তি সে আসলে কোন দলের সাথে জড়িত, সে কি বিএনপির সাথে জড়িত নাকি এনসিপির সাথে জড়িত নাকি জামাতের সাথে জড়িত, তার রাজনৈতিক পরিচয়টি যেন মুখ্য না হয়। সে যদি চাঁদাবাজ করে তাহলে তার জন্য চাঁদাবাজের অপরাধী যেন তাকে শাস্তি গ্রহণ করতে হয়। তো ওই জায়গা থেকে আমরা যেটি মনে করছি যে 5 আগস্টের পরে এই যে রাষ্ট্র ব্যবস্থা সেটি আসলে এক ধরনের একটা কোলাপস করেছে। তো ওই জায়গা থেকে আমরা যেটি বারবার আপনি দেখেছেন যে আজকে আলোচনায় আসছে যেটি যে জাতীয় নাগরিক পার্টি তারা বলেছে তারা জুলাই সনদে আসলে তারা স্বাক্ষর করবেন। আসলে কেন এসেছে? কারণ এই জায়গাটি আসলে আমরা অ্যাড্রেস করছি না। আমরা বলছি যে এই যে রাষ্ট্রের যে কাঠামো, যেটি আসলে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল সবকিছু একাকার হয়ে গিয়েছে। তো ওই জায়গা থেকে আপনি যদি আবার রাষ্ট্রের এই শাসন কাঠামোকে যদি আপনি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে না পারেন, শাসনতান্ত্রিক কাঠামো যদি আমাদের আসলে না দাঁড়ায়, তাহলে এই ধরনের যে বিশৃঙ্খলা এটি আসলে চলতেই থাকবে। ওই জায়গা থেকে আমরা বলছি যে রাষ্ট্রের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, পিএসসি বলেন, মানবাধিকার কমিশন বলেন, তথ্য কমিশন, নির্বাচন কমিশন, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো তো আসলে সরকারের বা নির্বাহী বিভাগের যে কর্তৃত্ব বা যে হস্তক্ষেপ সেটি থেকে আসলে পৃথক রাখতে হবে। রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠান এই দুটাকে আসলে রাষ্ট্রের নির্বাহী বিভাগ আমাকে শেষ করতে হবে। জি, তখনই আসলে এই ধরনের রাষ্ট্রকে কেউ আসলে মানি মেকিং যেটি ঘটছে আর কি, রাষ্ট্রের বিভিন্ন চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো আসলে কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। আপনারা দুজনই ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।